হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমাদের আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু মাইকেল মধুসূদন দত্ত রচিত বিখ্যাত প্রহসন একেই কি বলে সভ্যতা। আমরা এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হলো, প্রথমত এই একেই কি বলে সভ্যতা যে প্রহসন তার বিষয়বস্তু কি, দ্বিতীয়ত এই নাটকটি বা এই প্রহসনটি প্রহসন হিসাবে কতটা সার্থক, সেই সঙ্গে আমরা আলোচনা করব প্রহসন বলতে আমরা কি বুঝি। তারপরে আমরা আলোচনা করব আমাদের আজকের যে প্রহসন একেই কি বলে সভ্যতা তার হাস্যরস কি জাতীয় বা কি ধরনের হাসি এই প্রহসনে উদ্রেক করে। এবং আমাদের সর্বশেষ আলোচনার বিষয় হবে মাইকেল মধুসূদন দত্ত রচিত এই যে প্রহসনটা তার ত্রুটি বিচ্যুতি কি। তাহলে আমাদের আজকের এই সম্পূর্ণ বিষয়টা জানতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আমাদের ভিডিওটা দেখতে হবে। তোমাদের সকলের কাছে অনুরোধ রইল, যারা এই একেই কি বলে সভ্যতা পাঠ্য হিসাবে পেয়েছো তারা নিশ্চয়ই স্কিপ না করে দেখবে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমার বিশ্বাস যে এই একেই কি বলে সভ্যতা সংক্রান্ত যাবতীয় প্রশ্নোত্তর তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়। আমাদের প্রথম বিষয় কি বলেছিলাম, যে একেই কি বলে সভ্যতা প্রহসনটির বিষয়বস্তু কি। প্রথমেই বলবো যে এই যে একেই কি বলে সভ্যতা এটা কিন্তু সমাজের একটা উল্লেখযোগ্য দর্পণ হিসাবে গ্রহণ করা হয়েছিল বা আজও গ্রহণযোগ্য। কোন সমাজের? সেই সময়কার সমাজের, মানে যে সময় দাঁড়িয়ে মধুসূদন দত্ত এই প্রহসনটা রচনা করেছিলেন। 1860 সালে এই প্রহসনটি প্রকাশ পায়, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর একটা বিশেষ সময়ে এই প্রহসনটি রচিত। এবং এই প্রহসনকে সমাজের দর্পণ যেমন বলা হয়, সেই সঙ্গে বলা হয় সমাজের একটা উল্লেখযোগ্য দলিল হিসাবেও এই প্রহসনটিকে গ্রহণ করা যায়। কারণ এই প্রহসনে আমরা তৎকালীন সমাজের যে ইয়ং বেঙ্গল সোসাইটি, সেই ইয়ং বেঙ্গল সোসাইটির বেশ কিছু ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করব এই প্রহসনের মধ্যে দিয়ে। আমরা এই প্রহসনে দেখতে পাবো সেই সময়কার একদল যুবক, নব্য শিক্ষিত যুবক, যারা ইংরেজি শিক্ষা ইংরেজি সংস্কৃতিকে বিশেষভাবে গ্রহণ করেছে এবং আধুনিক বলে নিজেদের পরিচয় দেয়, সেই মানুষগুলোর মধ্যে কি ভীষণভাবে মাদকাসক্তি কিংবা বারাঙ্গনা প্রবৃত্তি আমরা লক্ষ্য করি। তারা যেমন পরনারীতে বিশ্বাসী, তারা তেমনিভাবে মদ্যপানে আসক্ত। আবার সেই সঙ্গে আমরা দেখতে পেয়েছি এই সময়ে যে পুরুষদের, যে যুবকদের কথা বলা হচ্ছে, তারা ইংরাজি ভাষা বা ইংরাজি সংস্কৃতিকে বিশেষভাবে গ্রহণ করতে চায়। কিন্তু সেই বিষয়টার মধ্যে তারা কতটা সত্যিকারের শিক্ষা খুঁজে পেয়েছে সেটাই যেন আমাদের এই প্রহসনের বিষয়বস্তু। আমরা এই প্রহসনে মোটামুটিভাবে দুটি অঙ্ক পাচ্ছি, দুটি অঙ্কে দুটি করে দৃশ্য আমাদের এই প্রহসনে দেখানো হয়েছে। আর এই প্রসঙ্গে আমরা আর একটা কথাও বলবো, যে যে সময়কার নবশিক্ষিত বা অর্ধশিক্ষিত অথবা একেবারে আধুনিক মনোভাবাপন্ন বেশ কিছু যুবকের বিচ্যুতি দেখানো হয়েছে, সামাজিক স্খলন দেখানো হয়েছে, সেই সময়কার এই যে ইয়ং বেঙ্গল বা এই যে যুবক, একদল যুবক, সেই যুবকদের কথা কিন্তু তৎকালীন বহু যে সংবাদপত্র বা বিভিন্ন রকম পত্রপত্রিকায় যে গল্প বা উপন্যাস বা নাটক বেরোতো, সেখানে কিন্তু প্রবন্ধ বেরোতো, সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে বহু সাহিত্যিকদের বহু লেখার মধ্যে দিয়ে। আমরা দেখেছি প্যারিচাঁদ মিত্র তার কোনো একটি লেখায় লিখছেন যে এই সময়কার যে যুবকরা, পুরুষরা, ব্রাহ্মণ ঘরের যে পুরুষরা, তারা উপবীত ধারণ করতে চাইতো না। উপবীত মানে পৈতে, ব্রাহ্মণ ঘরের পুরুষদের একটা নির্দিষ্ট সময়ে পৈতে হয়, তোমরা জানো, সেই পৈতে তারা গ্রহণ করতে চাইতো না। জোর করে তাদের পৈতে দেওয়ালেও তারা আহ্নিক বা আচরণ যেগুলো করতে হয় সেগুলো পালন করতো না। জোর করে তাদের যদি পূজার ঘরে আহ্নিক করতে পাঠানো হতো, তারা সেখানে দরজা বন্ধ করে জোর করে হোমারের ইলিয়াড বা ওডিসির আবৃত্তি করতে থাকতো। আবার আমরা দেখেছি শিবনাথ শাস্ত্রীর কোনো একটা লেখায় তিনি বলছেন যে এই সময়কার যুবকরা এতটাই উচ্ছৃঙ্খল ছিল যে রাস্তায় যদি কোনো একেবারে ন্যাড়া মাথা তিলকধারী বা মানে ব্রাহ্মণ বা বৈষ্ণব কোনো ধর্ম আচরণগ্রস্ত কোনো মানুষকে দেখতে পেত বা ধর্মাচরণের বৃত্তিযুক্ত কোনো মানুষকে দেখতে পেত, তাহলে তাকে বিরক্ত করা বা তাকে ভীষণভাবে উত্তক্ত করা তাদের একটা ধর্মের মধ্যেই যেন পড়তো। তারা তাদেরকে দেখলে বলতো
দেখো আমরা গোমাংস খাই, এরকমভাবে বিভিন্নভাবে তারা তাদের উত্তক্ত করতো। আবার দেখা যায় মানে তার শিবনাথ শাস্ত্রী বলেছেন যে কিছু কিছু যুবক তাদের ছাদের উপর উঠে অত্যন্ত চিৎকার করে সবাইকে বলতো আমরা মুসলমানের জল গ্রহণ করছি, এই দেখো গো আমরা মুসলমানের জল গ্রহণ করছি বলে তাদেরই পিতা বা তাদের পিতৃব্যের কোনো যে হুকো টানার যে নল, মানে সেই হুকোটি নিয়ে সেখানে টান দিত। অর্থাৎ সমাজকে উত্তক্ত করাই যেন তাদের একটা মূল বিষয় ছিল। সত্যিকারের সমাজ সংস্কার বা যেটা রাজা রামমোহন রায় প্রচার করতে চেয়েছিলেন, সেই সমাজ সংস্কার, ইয়ং বেঙ্গল সোসাইটির যে আদর্শ রাজা রামমোহন রায় যে বিশ্বাস করতেন, সেই আদর্শ কিন্তু এদের মধ্যে আদৌ ছিল না। কিন্তু এরা সেই আদর্শে বিশ্বাসী বলে নিজেদের মনে করত। এদের মধ্যে বিশেষ অসঙ্গতি ছিল বলেই সেটা প্রহসন হিসাবে কিন্তু বিবেচ্য হয়েছে, সে কথা আমরা পরে আসছি। আমরা এই যে প্রহসনটা পড়তে চলেছি, এই যে একেই কি বলে সভ্যতা, সেখানে আমরা কি বললাম, দুটি অঙ্ক আছে এবং প্রত্যেক অঙ্কে দুটি করে দৃশ্য আছে। প্রথম যে দৃশ্য, দুটো দৃশ্য, সেখানে বিষয়কে দেখানো হয়েছে, মানে উল্লেখ করা হয়েছে যে কোনো একটা ঘটনার উল্লেখ করা হয়েছে। আর পরবর্তী যে দুটো অংশ দৃশ্য আছে, সেই দৃশ্যে তার ফলাফলকে বিবৃত করা হচ্ছে। আমরা এইখানে দেখছি প্রথম দৃশ্যে দেখা যাচ্ছে নবকুমার, এই যে প্রহসন, তাই সেই প্রহসনের যে মূল চরিত্র নবকুমার, সে সম্ভ্রান্ত বংশ বৈষ্ণবের পুত্র। তার বাড়িটা দেখা যাচ্ছে, সেই বাড়ির দৃশ্যই প্রথম অঙ্কে বর্ণনা করা হয়েছে। এবং পরের যে দৃশ্য, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা রাস্তার দৃশ্য আছে। সেই রাস্তার দৃশ্যে আমরা দেখতে পাবো শিকদারপাড়া স্ট্রিটে, যেখানে আমরা দেখতে পাবো আর এক চরিত্র বৈষ্ণব বাবাজি, সেই সঙ্গে পুলিশ, চৌকিদার, বারাঙ্গনা, বিভিন্ন রকম মানুষ, মাতাল, বিভিন্ন রকম মানুষকে দেখতে পাবো। তারপরের যে দৃশ্য, সেখানে আমরা দেখতে পাচ্ছি জ্ঞান তরঙ্গিনী সভা বলে যে নবযুবকদের একটি বিশেষ সভা, আলোচ্য প্রহসন উল্লেখ করা হয়েছে, সেই সভার একটা দৃশ্য। তার পরবর্তী অর্থাৎ একেবারে শেষ দৃশ্যে আবার আমরা দেখতে পাবো নবকুমারের বাড়ির একটা দৃশ্য। এই চারটে দৃশ্যের মধ্যে নাটকটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। আর এই নাটকের মধ্যে আমরা দেখছি যে নবকুমার তার বৈষ্ণব পিতা সবেমাত্র কলকাতায় এসেছেন এবং কলকাতার বিভিন্ন ভ্রষ্টাচার, বিভিন্ন অনাচারকে দেখে একেবারে সহ্য করতে পারছেন না বলে পুত্রকে ঘরবন্দি করতে চাইছেন, কারণ তিনি মনে করছেন ছেলে উশৃঙ্খল হয়ে যাচ্ছে। এবং সেই সময় নবকুমারের এক বন্ধু কালীবাবু প্রবেশ করছে নবকুমারকে জ্ঞান তরঙ্গিনী সভায় নিয়ে যাওয়ার জন্য। আর এই জ্ঞান তরঙ্গিনী সভা হচ্ছে এই নবকুমার বা কালীবাবুদের একটি বিশেষ সভা। তারা এই জ্ঞান তরঙ্গিনী সভা নাম দিয়ে তাদের যে অভিভাবক আছে, তাই সেই অভিভাবকদের প্রচার করতে চায় যে এই জ্ঞান তরঙ্গিনী সভার মধ্যে দিয়ে তারা নারী শিক্ষা, বর্তমান সমাজের যে উন্নতি, কিংবা আমাদের যে শ্রীমদ্ ভগবদ গীতা, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, সেই সমস্ত কিছু নিয়েই গবেষণা করে, আলোচনা করে, তার উন্নতির প্রচেষ্টা করে। কিন্তু আসলে এই জ্ঞান তরঙ্গিনী সভা একটা বড় রকমের ধোঁকা। তাদের অভিভাবকদের চোখে ঠুলি পড়ানোর জন্য এরকম একটা সভার নাম তারা করে এবং এই কথাগুলো তারা বলে। কিন্তু এই জ্ঞান তরঙ্গিনী সভায় আসলে মদের আসর বসে, সেখানে বারাঙ্গনাদের নৃত্য গান প্রদর্শন হয় এবং সেই যে দৃশ্য, সেটা কিন্তু অভিভাবকরা আন্দাজ করে কিন্তু পরিপূর্ণভাবে বুঝতে পারে না। আর সেই জ্ঞান তরঙ্গিনী সভায় যাওয়ার জন্য কালীবাবু এসছে নবকুমারকে নিয়ে যেতে, কারণ নবকুমার সেই সবার একজন বিশেষ ব্যক্তি। তা যাই হোক, সেই সভা চলতেই পারবে না যদি নবকুমার না যায়, এরকম একটা কথা বলা হচ্ছে। এবং সেই সময় দেখা যাচ্ছে যে নবকুমারের বাবাকে এই কালীবাবু ভুল বোঝাচ্ছে, যে জ্ঞান তরঙ্গিনী সভা সম্পর্কে মিথ্যে প্রচার করছে, তার বাবার সম্পর্কে মিথ্যে প্রচার করছে, যাতে তার বন্ধুকে সে সহজে বের করতে পারে। এরপর দেখা যাচ্ছে যে বাড়ির কর্তা, মানে নবকুমারের যিনি বাবা, সেই কথায় বিশ্বাস করে মোটামুটিভাবে ছেলেকে ছেড়ে দিচ্ছেন ওই বন্ধুর সাথে, কিন্তু পরিপূর্ণ বিশ্বাস তার মধ্যে আসছে না। তখন তিনি তার এক পরম ভক্ত, এক বৈষ্ণব বাবাজিকে পাঠাচ্ছেন সেই শিকদারপাড়া স্ট্রিটে, যেখানে তাদের জ্ঞান তরঙ্গিনী সভা আছে, দেখে আসতে যে প্রকৃতই সেই জ্ঞান তরঙ্গিনী সভা আছে কিনা বা সেখানে কি হয়। এবার আমরা দেখতে পাচ্ছি যে পরের দৃশ্য, সেখানে শিকদারপাড়া স্ট্রিট দেখা যাচ্ছে বৈষ্ণব বাবাজিকে, এবং সেখানে এক অদ্ভুত দৃশ্য। এই যে বৈষ্ণব বাবাজি, সে কিন্তু বৈষ্ণব বাবাজি হলে কি হবে, তিলক কাটা, তুলসী মালাধারী, একেবারে বৈষ্ণব বাবাজি,
কিন্তু তার মধ্যে লোভ আছে, তার মধ্যে স্ত্রীর সেই যে বারাঙ্গনাদের সে যখন দেখছে তার প্রতি একদৃষ্টে কিন্তু তাদের দিকে সে তাকিয়ে থাকছে। এই যে তাদের প্রতি তার একটা দৃষ্টি কিংবা তার মনের মধ্যে যে লোভ, আমরা নাটকে দেখেছি একদম শেষ মানে ওই তৃতীয় দৃশ্যে যে এই বৈষ্ণব বাবাজি নবকুমারের কাছ থেকে কিন্তু ঘুষ নিতেও প্রস্তুত যদি তার বাবার কাছে এই জ্ঞান তরঙ্গিনী সবার আসল দৃশ্যটা আড়াল করে রাখতে হয়। এরকম একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আবার এই বৈষ্ণব বাবাজিকে আমরা দেখছি ওই রাস্তায় পুলিশের যে সার্জন কিংবা চৌকিদার তার সম্মুখীন হতে, সেই সঙ্গে দেখা যাচ্ছে যে পুলিশ চৌকিদারের ঘুষ নেওয়া কিংবা চৌকিদারের অসৎ ব্যবহার, এই সমস্ত কিছু সেই দৃশ্যে বর্ণিত হচ্ছে। এর পরের দৃশ্যে আমরা দেখছি নবকুমার মানে একেবারে ওই জ্ঞান তরঙ্গিনী সভায় বিভিন্ন মানুষ আছে যারা প্রত্যেক দিন আসে ওখানে, তারা একেবারে মদ্যপ অবস্থায় আছে। নবকুমার কালী বাবু তো সেখানে মানে ওদের বাড়ি থেকেই মদ্যপান করেছিল এবং ওখানে এসে আরও মদ্যপান করবে, মদ্যপানই ওদের বিষয়, ওখানকার মূল বিষয়। মানে মদ্যপানকে তারা বিশেষ সংস্কৃতি সভ্যতা বলে মনে করে। আর এই যে সভাটা জ্ঞান তরঙ্গিনী সভা বলে যেটাকে তারা উল্লেখ করছে, সেখানে একসময় বারাঙ্গনারা প্রবেশ করে, মুসলমান বাবুর্চিরা আছে যারা গোমাংস তাদের এনে দেয়, এই সমস্ত একটা বিষয় এখানে উল্লেখ আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শেষ দৃশ্যে নবকুমারের যে বাড়ির দৃশ্য আছে সেখানে আমরা দেখব যে নবকুমারের মা, অর্থাৎ এখানে যে যাকে গৃহিণী বলে উল্লেখ করা হচ্ছে নাটকে, নবকুমারের স্ত্রী যে হরকামিনী যে চরিত্রের নাম, নবকুমারের বোন যার নাম প্রসন্নময়ী এবং বাড়ির যে ঝি নৃত্যকালী, তারা এই তিনজন মানে স্ত্রী, নবকুমারের স্ত্রী, বোন এবং নৃত্যকালী তিনজনে মিলে তাস খেলছে। সেখানে গৃহিণী মানে যে নবকুমারের মা, সে জানে না, তাকে লুকিয়ে তারা খেলছে বিছানা গোছানোর নাম করে, এবং একসময় গৃহিণী আসে তাদের তাড়াতাড়ি কাজ করতে বলে এবং তারপরে দেখা যায় নবকুমার একেবারে মাতাল মদ্যপ অবস্থায় বাড়িতে প্রবেশ করছে, তাকে ধরে ধরে চাকরে প্রবেশ করিয়ে দিচ্ছে, সে চলতে পর্যন্ত পাচ্ছে না এবং একসময় সে মূর্ছিত হয়ে যায় এবং বাবা, তার বাড়ির কর্তা অর্থাৎ বাবা, তাকে দেখে একেবারে হাহাকার করে ওঠে এবং স্থির করে যে কালই তারা এই কলকাতা মানে যে অধঃপতনের কলকাতা, সেই কলকাতা ছেড়ে তারা অন্যত্র চলে যাবে, এই যে বৃন্দাবনে চলে যাবে। এবং শেষ পর্যন্ত বৃন্দাবনে তারা চলে যাবে এরকম একটা বিষয়ের মধ্যে দিয়ে নাটকটি শেষ হতে যায়। এবং শেষ পর্যন্ত নাটকে দেখা যায় যে হরকামিনী বীতশ্রদ্ধ হয়ে পড়েছে তার স্বামীর এই মদ্যপান উচ্ছৃঙ্খল জীবনে। সে প্রসন্নকে বলছে, ঠাকুরজি মাঝে মাঝে মনে হয় এরকম জীবনের থেকে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ভালো। এই যে একটা তার দুঃখ, তার সমাজের প্রতি বিরূপ ভাব এবং সমাজের উন্নয়নের একটা প্রচেষ্টা তার মধ্যে, কারণ তার মধ্যে শেষ যে উক্তিটি আমরা দেখতে পাই, সে বলছে যে মদ খেয়ে এরকমভাবে চলাফেরা করলেই কি সভ্যতা হয়, একেই কি বলে সভ্যতা, এটাই হচ্ছে শেষ সংলাপ এই নাটকের। এই অর্থাৎ হরকামিনীর মধ্যে সভ্যতার যে বিকৃত রূপ সেটা ধরা পড়ছে, এর মধ্যে দিয়ে যেন নাটকটা শেষ হচ্ছে। ছোট্ট একটা নাটক, প্রহসন আর কি, প্রহসন তো অবশ্যই নাটকের একটা প্রজাতি, কাজে এই হচ্ছে এখানকার মূল বিষয়। এবার আমরা কি বলেছিলাম যে এই নাটকের কটা চরিত্র, মূল চরিত্র হচ্ছে নবকুমার, তার বন্ধু কালীবাবু, বা তাছাড়া আছে ওই যে বললাম বৈষ্ণব বাবাজি, এছাড়া নবকুমারের বাবা, বাড়ির কর্তা, গৃহিণী, তাদের বোন স্ত্রী নবকুমারের, তাছাড়া হচ্ছে পুলিশ সার্জন, চৌকিদার, দুজন বারাঙ্গনা আছে যাদের নাম হচ্ছে পয়োধরী এবং নিতম্বরী, এই বারাঙ্গনা দুজন আছে। তাছাড়া আছে মাতালের দল, জ্ঞান তরঙ্গিনী সভায় যারা মদ্যপ অবস্থায় বিভিন্ন রকম কথাবার্তা চালাচ্ছে সেই সব মানুষ। এই হচ্ছে চরিত্র সংখ্যা। এরপর আমরা আলোচনা করব যে একে কি বলে সভ্যতা কিভাবে প্রহসন হয়ে উঠেছে বা সার্থক প্রহসন কিনা। আমাদের প্রথমে জানতে হবে যে প্রহসন বলতে আমরা কি বুঝি। প্রহসন হচ্ছে সমাজের দুর্নীতি, কপটতা, অনাচার, এই সমস্ত বিষয়কে বিদ্রূপ করে একটা স্থূল হাস্যের মধ্যে দিয়ে একটা সংক্ষিপ্ত নাটককে প্রকাশ করা, এবং সেটাকেই বলা হয় প্রহসন। আর এই প্রহসনের কতগুলো বৈশিষ্ট্য আছে। প্রহসনের প্রথম বৈশিষ্ট্য কি না, ব্যঙ্গ কৌতুক। আমরা দেখতে পাচ্ছি এই যে নাটকটা একেই কি বলে সভ্যতা, সেই নাটকের মধ্যে কিন্তু অজস্র ব্যঙ্গ কৌতুক আছে। সেই ব্যঙ্গ কৌতুক নবকুমারের চরিত্রে দেখা গেছে, কালীবাবুর চরিত্রে দেখা গেছে, তাছাড়া বাবাজি চরিত্রে যে বৈষ্ণব বাবাজির চরিত্রে দেখা গেছে, পুলিশ সার্জনের চরিত্রে দেখা গেছে, বারাঙ্গনাদের চরিত্রে পর্যন্ত দেখা গেছে। কি ধরনের ব্যঙ্গ কৌতুক? আমরা দেখেছি যে নবকুমার ইংরেজি শিক্ষায় শিক্ষিত,
সে এমনই একজন বাঙালি বাবু যে তাকে লায়ার বললে সে রেগে যায়, কিন্তু মিথ্যাবাদী বললে সে রাগে না। এই যে একটা অদ্ভুত আচরণ তার ভেতরে, কিংবা তার কথাবার্তা, মুখের ভাষা, কিংবা তার যে ইংরেজ তুষ্ট দেশে, মানে ইংরেজের তোষণ করতে করতে, ইংরেজি সংস্কৃতিকে ভালোবাসতে বাসতে তার ইংরেজের মতো আচরণ, সে বাড়িতে এসে নিজের বোনের গালে চুমু খাচ্ছে, কিংবা তার স্ত্রীকে পয়োধরি বলে ডাকছে, তারপরে নিজের বাবার প্রতি শ্রদ্ধা তো দূরস্থ, বাবার সম্পর্কে যে ধরনের মন্তব্যগুলো সে করছে সেগুলো অত্যন্ত হীন হলেও তার মধ্যে একটা হাসির উদ্রেক করে, মানে ব্যঙ্গ কৌতুক মানে সবসময় কিন্তু তার চরিত্রে দেখতে পাওয়া যায়। আবার আমরা দেখেছি সে আধুনিকতার কথা বলে, আধুনিকতার দোহাই দেয়, নারী শিক্ষার কথা বলে, অথচ তার বাড়ির নারীরাই কিন্তু প্রাচীন সংস্কারের মধ্যে পড়ে রয়েছে, তার বাড়ির নারীরাই কিন্তু শিক্ষার একেবারে কোনো ছোঁয়া তাদের মধ্যে লাগেনি। আবার এই যে নবকুমার, তার যে বন্ধু কালীবাবু, সেই চরিত্রের মধ্যেও আমরা অসম্ভব অসঙ্গতিকে লক্ষ্য করেছি। সেই অসঙ্গতিগুলোর মধ্যে যে তার আচরণ, তার সে যখন বলছে যে শ্রীমদ্ ভগবত গীতাকে উচ্চারণ করতে পারছে না, কারণ সে নামই শোনেনি, এরকম একটা ব্যাপার, কিন্তু সে কলেজে পড়ে, সে নব্য শিক্ষিত যুবক, নব্য আধুনিক যে ভাবাদর্শ, সেই ভাবাদর্শে সে বিশ্বাসী। সে শ্রীমদ্ ভগবতের ভুল উচ্চারণ করে কি বলছে না, শ্রীমতী ভগবতীর গীত। এই যে তার কথাবার্তা, এগুলো হাসিরই উদ্রেক করে, ব্যঙ্গরই উদ্রেক করে। তাছাড়া ওই যে বললাম বৈষ্ণব বাবাজি, সে তিলকধারী, সে তুলসীমালা জপ করে, অথচ তার যে ঝুলি সেখানে তুলসীমালার সাথে রূপোর মুদ্রাও থাকে। সে সার্জেনকে দেখে লুকিয়ে পড়ে ভয়ে, তার মধ্যে ভয় আছে। আবার আমরা দেখি সে বারাঙ্গনাদের দেখলে কেমন লোলুপ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে। আবার সেই বাবাজিকেই আমরা দেখেছি যে পুলিশকে ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই তো অপরাধ। সে যে ততটা সৎ মানুষ নয়, সে যে একজন ঈশ্বর বিশ্বাসী সাধারণ মানুষ নয়, এটাই কিন্তু তাকে প্রমাণ করে। আবার আমরা দেখলাম যে পুলিশ সার্জন সেই সময় ইংরেজের যে পুলিশ, তারাও কিন্তু উৎকোচ গ্রহণ করতো, মানে ঘুষ গ্রহণ করতো। সে বাবাজির কাছ থেকে ঘুষ গ্রহণ করছে, বাবাজির এই লুকিয়ে পড়া দেখে তাকে চোর সাব্যস্ত করে তার কাছ থেকে ঘুষ নিচ্ছে, আর বাবাজিও পরিত্রাণ পাওয়ার জন্য তাকে অনায়াসে ঘুষ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবার এই বৈষ্ণব বাবাজি নবকুমারের কাছ থেকেও ঘুষ নিচ্ছে, যাতে করে জ্ঞান তরঙ্গিনীর আসল রহস্য সে তার বাবার কাছ থেকে লুকিয়ে রাখবে, সেই প্রতিশ্রুতিতে। এরকম বিভিন্ন রকম বিদ্রুপের দৃশ্য কিন্তু এখানে আছে, ব্যঙ্গ কৌতুক যেটা বললাম। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই যে প্রহসন, এই প্রহসনের আরেকটা বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে এই যে দুর্নীতি, মানে সমাজের যে অনাচার, এই সমস্ত বিষয়কে একেবারে বুঝতে পেরে তার প্রতি হাহাকার করা, তার থেকে মুক্তির একটা পথ খোঁজা, যেটা আমরা নবকুমারের যে স্ত্রী হরকামিনী তার সংলাপের মধ্যে কিন্তু লক্ষ্য করেছি। সে শেষে সংলাপে বলছে যে এর থেকে গলায় দড়ি দিয়ে মরা ভালো। অর্থাৎ এই যে সমাজের মানে নীচতা, এই যে সমাজের দুর্নীতি, সমাজের মধ্যে যে উচ্ছৃঙ্খল একটা ব্যাপার, সেটা সে সহ্য করতে পারছে না। অর্থাৎ সমাজের উচ্ছৃঙ্খলতার দিকটাকেই যে নাট্যকার তুলে ধরছেন, সেটা এখানে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কাজে নাটকের মধ্যে শুধুমাত্র হাসি নয়, ব্যঙ্গ কৌতুক এবং মানে ব্যঙ্গর মধ্যে দিয়ে, হাসির মধ্যে দিয়ে সমাজের কপটতাকে তুলে ধরাই হচ্ছে কিন্তু এই প্রহসনের মূল ধর্ম, যেটা আমরা এই নাটকে কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে প্রহসনের আরেকটা যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কাহিনী সংক্ষিপ্ত কাহিনী এখানে থাকবে, বিরাট কোনো কাহিনী এখানে থাকবে না। আমরা আলোচ্য প্রহসনটিতে দুটি মাত্র অঙ্কে, চারটি দৃশ্যের মধ্যে খুব সংক্ষিপ্ত কাহিনী কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বৃহৎ কোনো কাহিনী দেখতে পাচ্ছি না, খুব সংক্ষেপে আমরা সমাজের একটা বৃহৎ মানে অবক্ষয়কে কিন্তু লক্ষ্য করছি, যেটা নাট্যকার তুলে ধরতে চেয়েছেন। কাজে এটা সেদিক থেকেও সেই বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রাখছে। এবং শেষ যে বৈশিষ্ট্যের কথা বলবো প্রহসনে, সেটা হচ্ছে প্রহসনে কিন্তু একটা খণ্ডচিত্র দেখানো হয়, বৃহৎ জীবন বা সর্বব্যাপী একটা বড় জীবন চিত্রকে কিন্তু ব্যাখ্যা করা হয় না, যেটা আমরা এই নাটকে ভীষণভাবে প্রত্যক্ষ করছি। নবকুমার কিংবা কালীবাবু কিংবা নবকুমারের পরিবার, তার স্ত্রী, তার বোন, তাদের কিন্তু জীবনের একটা বৃহৎ অংশকে আমরা নাটকে দেখতে পাচ্ছি না, একটা খণ্ড অংশ। অর্থাৎ তাদের জীবনে যে একটা অসঙ্গতি, যে সমাজের যে দুর্নীতিটা তাদের পরিবারকে ধ্বংস করছে, সেই চিত্রটাই কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ খণ্ডচিত্র। সেই বৈশিষ্ট্যের দিক থেকেও কিন্তু একে কি বলে সভ্যতা একেবারে সার্থক প্রহসন বলে আমরা গ্রহণ করব। এরপর আমরা আসব যে এই একে কি বলে সভ্যতার হাস্যরস কি। এই
হাস্যরসের কথা বলতে গেলে প্রথমে আমাদের হাস্যরস কত প্রকার সেই নিয়ে আলোচনা করতে হয়। প্রথমেই আমরা বলবো যে প্রচলিত রীতি অনুসারে যদি আমরা হাস্যরসকে দেখি তাহলে সেই হাস্যরস কিন্তু মোটামুটি 4 প্রকার। কি কি? হিউমার, উইট, স্যাটার এবং শেষ হচ্ছে ফান। আমরা বিভিন্ন রকম হাস্যরস পড়েছি বা জেনেছি এবং সেখান থেকে বিভিন্ন গবেষকরা যা বলছেন তা হচ্ছে হিউমারে যে হাস্যরস আছে সেটা ব্যঙ্গ, মানে ব্যঙ্গ, হিউমারের হাস্যরসে ব্যঙ্গ থাকবে, একটা বিশেষ সমাজের কোনো একটা দিককে, মানে অবক্ষয়ের কোনো একটা দিককে ব্যঙ্গ করা হবে, বিদ্রুপ করা হবে, কিন্তু তার পাশাপাশি একটা প্রতিকূল যে বেদনা, নাট্যকারের বেদনা বা দর্শকের বেদনা সেখানে কিন্তু একভাবে চলবে, মানে এক সমান্তরাল রেখায় চলবে। এই হচ্ছে হিউমারের বৈশিষ্ট্য। তারপর আমরা কিসের কথা বললাম? উইট। উইট একটু উচ্চমানের হাস্যরস, এখানে মস্তিষ্কজাত যে হাস্যরস তাকেই বলা হয়। উইট যে করে বা উইট যে বুঝতে পারে দুজনকেই কিন্তু একটু উন্নত মস্তিষ্কের হতে হয়। এরপর যে হাস্যরস আসছে সেটা কি না, সেটা হচ্ছে স্যাটার। স্যাটারের হাস্যরস হচ্ছে সম্পূর্ণভাবে নিছক ব্যঙ্গ, কিন্তু এখানে কোনো রকমভাবে প্রসন্নতা থাকে না। এই হাস্যরসের মধ্যে দিয়ে মানুষ প্রসন্ন হতে পারে না, এই হাস্যরসের মধ্যে একটা নির্দয় নির্মম ব্যাপার থাকে। তারপরে শেষ যে হাস্যরসের কথা বলবো সেটা হচ্ছে ফান। এই ফান হচ্ছে সম্পূর্ণ লঘু একটা কৌতুক, মানে সামান্য কথাবার্তায়, আচার আচরণে বিভিন্ন রকমভাবে মানে একটা অদ্ভুত অসঙ্গতি বা অন্যরকম কিছু দেখিয়ে হাসি উদ্রেক করা, দর্শকের হাসি উদ্রেক করা। এই যে 4 প্রকার মানে হাস্যরসের কথা বললাম, এই 4 প্রকার হাস্যরস ছাড়াও কিন্তু 2টো হাস্যরসের উল্লেখ আমরা সাহিত্যে পাই, সেটা হচ্ছে আয়রনি এবং আরেকটা হচ্ছে সার্কাজম। এই আয়রনি আর সার্কাজম দুটোই কিন্তু বুদ্ধিদীপ্ত হাস্যরস, মানে দুই হাসির মধ্যে কিন্তু একটা বুদ্ধির ব্যাপার আছে। আয়রনির মধ্যে ব্যঙ্গ আছে কিন্তু সেখানে সমাজ সচেতনতার কোনো জায়গা নেই বা চেষ্টা নেই। আর সার্কাজম হচ্ছে একটা বক্রোক্তি, যাকে বাংলায় বলে বক্রোক্তি, বাঁকা কথার মধ্যে দিয়ে একটা তীক্ষ্ণ শ্লেষ যাকে বলে, সেই আঘাত, কিন্তু সেটা বোঝার জন্য বুদ্ধির প্রয়োজন। এই কারণেই বলছি আয়রনি এবং সার্কাজম দুটোর মধ্যে কিন্তু বুদ্ধিমত্তা অত্যন্ত মানে বেশি প্রয়োজন। এখন আমরা আলোচনা করব যে একেই কি বলে সভ্যতা প্রহসনটির হাস্যরস কি ধরনের হাস্যরস। আমরা প্রথমেই বললাম যে এই প্রহসনটির মধ্যে যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোর অসঙ্গতির মধ্যে হাস্যরস খুঁজে পাচ্ছি আমরা। নবকুমারের মধ্যে পাচ্ছি কিভাবে, কালীবাবুর চরিত্রের মধ্যে কিভাবে পাচ্ছি, কিংবা নবকুমারের বাড়িতে যখন কালীবাবু প্রথম গেছে মদ নিয়ে এসো, মদ লেওয়া, এই যে বেয়ারাকে বলছে, তারপরে তার মধ্যে যে মদ্যপানের একটা অদ্ভুত আসক্তি, এই আসক্তির জন্য তার যে কথাবার্তা, সেখানে হাস্যরস আমরা ভীষণভাবে লক্ষ্য করছি। কিংবা বাবাজি চরিত্রের সমস্ত চরিত্রের মধ্যে হাস্যরস আমরা দেখতে পাচ্ছি। কিংবা বাড়ির মেয়েদের যে কথাবার্তা, বারাঙ্গনাদের যে কথাবার্তা, তার মধ্যেও কিন্তু হাস্যরস সৃষ্টি হচ্ছে। কাজে সমস্ত নাটকটার মধ্যে কিন্তু হাস্যরস আছে, কিন্তু সেই হাস্যরসের মধ্যে দিয়ে সমাজের একটা বিশেষ বক্র দিক বা স্খলনের দিককে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এই স্খলনের দিকটা লক্ষ্য করে তুলে ধরা হয়েছে, যেমন মানে স্খলনের দিকটা, পতনের দিকটা যেমন তুলে ধরা হয়েছে, সেই সঙ্গে কিন্তু একটা বিশেষ বিষয় আমরা লক্ষ্য করছি, এই বিদ্রূপের মধ্যে আমরা নাট্যকারের একটা বেদনা প্রত্যক্ষ করি। সেই বেদনা কি, যে এই যে সমাজের বিকৃত দিক, সেই বিকৃত দিকে কিন্তু আমাদের নাট্যকার মোটে খুশি নন। তিনি এই সমাজের বিকৃত দিকটিকে তুলে ধরতে চাইছেন এবং সমাজের উন্নয়নটা চাইছেন, সমাজের উন্নতি চাইছেন। তার বেদনাটা এই বিদ্রূপের পাশাপাশি সমান্তরালভাবে চলছে এবং সেদিক থেকে বলতে গেলে এটা সম্পূর্ণভাবে একটা উৎকৃষ্ট মানের হিউমার এর হাসি, এই প্রহসনের হাসিকে আমরা বলতে পারবো। আর শেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই মানে একেই কি বলে সভ্যতার যে বিশেষ ত্রুটি, সেই ত্রুটির দিকটা আলোচনা করার আগে আরেকটা কথা বলবো। এই প্রহসনটা রচনা করতে গিয়ে মধুসূদন দত্ত কিন্তু অনেকটাই নিজের ব্যক্তিগত জীবনকে, জীবনের উপলব্ধিকে কাজে লাগিয়েছেন। আমরা মধুসূদন দত্তের জীবনী যদি ঘাঁটি বা তার যে কথা নিজস্ব সেগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই মধুসূদন দত্ত কিন্তু বেশ কম বয়স থেকেই মদ্যপানে মানে মদাসক্ত ছিলেন আর কি, মদ্যপানে আগ্রহী ছিলেন। এই মধুসূদন দত্তকে আমরা দেখেছি তার নিজের ধর্মকে অনায়াসে ত্যাগ করে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন, পরিবারের কথা শোনেননি, পরিবারকে ত্যাগ করে তিনি ইংরেজি
ভাষা ইংরেজি সংস্কৃতের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়েছেন। আবার এই মধুসূদন দত্তর নারী, তার প্রেম, মানে নারী জীবন, তার প্রেম, তার পত্নী ত্যাগ, এই যে বিষয়গুলোর মধ্যে একটা চাঞ্চল্য, সেই সময় যে তরুণ সমাজের মধ্যে যে চাঞ্চল্য, সেটা আমরা প্রত্যক্ষ করি। কিন্তু আমরা কখনোই মধুসূদনকে আর নবকুমারকে কিন্তু, এই নাটকের নবকুমারকে কিন্তু একসঙ্গে মিলিয়ে দিতে পারবো না। কারণ নবকুমারের মতো মধুসূদন দত্ত মদের প্রতি আসক্ত ছিল, এটা ঠিক। নবকুমারের মধ্যেও মধুসূদনের মতো চাঞ্চল্য লক্ষ্য করা গেছে, সেটাও ঠিক। কিন্তু মধুসূদনকে কখনোই আমরা দেখিনি বারাঙ্গনা আসক্তি মধুসূদনের মধ্যে দেখিনি, বা পরনারী বা একাধিক নারীর প্রতি আসক্ত, তার মানে তিনি আসক্ত, এটাও আমরা কিন্তু দেখিনি। আর নবকুমারের মধ্যে মধুসূদনের যে গুণের বিশেষ অভাব, সেটা হচ্ছে তার বিশেষ প্রতিভা। যে ভীষণ প্রতিভা নিয়ে মধুসূদন দত্ত হয়ে উঠেছেন, মাইকেল মধুসূদন দত্ত হয়ে উঠেছেন, সেই প্রতিভার ছিটে ফোটাও কিন্তু নবকুমার চরিত্রে দেখতে পাওয়া যায়নি। এখন হচ্ছে কথা যেটা, সেটা হচ্ছে এই যে একেই কি বলে সভ্যতা, সেটা সম্পূর্ণ ভালো একটা প্রহসন, সম্পূর্ণ ভালো মানে হিউমারের একটা প্রকৃষ্ট উদাহরণ। তা হলেও এর সামান্য একটা ত্রুটি আছে। সেটা কি? আমরা যে সময়ের প্রহসন এটা দেখতে পাচ্ছি 1860, সেই সময় বা তার আগে যে প্রহসনগুলো সাহিত্যিকরা বা নাট্যকাররা রচনা করেছিলেন, তার মধ্যে লক্ষ্য করেছিলাম যে প্রত্যেকটা প্রহসনই অনেকটা নকশাধর্মী। মানে সেখানে ঠিক একটা বিশেষ কাহিনী, পরিপুষ্ট কাহিনীর বড় অভাব। সেখানে যেন একটা নকশাকে তুলে ধরা হয়েছে, একটা নকশা গঠন করা হয়েছে, সমাজের একটা বিকৃত দিকের নকশাকে তুলে ধরা হয়েছে। মধুসূদনের একেই কি বলে সভ্যতাও কিন্তু ঠিক নকশাধর্মী। মধুসূদন দত্ত নিজে প্রহসন লেখায় আগ্রহী হলেও সেখানে তার যে সংলাপ, উন্নত সংলাপ, তার প্রত্যেকটা চরিত্র, মানে যে চরিত্রগুলো তিনি অঙ্কন করেছেন, সম্ভ্রান্ত বংশীয় নবকুমার, তার বন্ধু মদ্যপ কালীবাবু, নবকুমারও মদ্যপ, এদের নিজেদের ভাষা, মানে ইয়ং বেঙ্গল বা নবশিক্ষিত যে আধুনিক মনস্ক যে যুবক, তাদের ভাষা, তারপরে বারাঙ্গনাদের ভাষা, পুলিশ সার্জনের ভাষা, কিংবা ওই ভেক সন্ন্যাসী যাকে আমরা দেখছি, বারাঙ্গনারা বলছে তুলসী বনের বাঘ। কেন বলছে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তার মধ্যে বৈষ্ণবের আচরণ যেমন আছে, মানে তার চিত্র যেমন আছে, তাকে দেখে যেমন বৈষ্ণব মনে হয়, সেই সঙ্গে কিন্তু তার ভেতরকার মানে অবৈষ্ণব একটা ভাড়ামি, সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। সেই কারণেই তাকে তুলসী বনের বাঘ বলা হচ্ছে। যাই হোক, এই যে বিভিন্ন মানুষের যে ভাষা, সেই ভাষা গঠনের দক্ষতা পূর্ণভাবে লক্ষ্য করা গেছে। অনেকটা আধুনিক করেছেন তিনি, সকলকেই যেন সকলের মতো করে গড়ে তুলেছেন। একেবারে সমাজের প্রকৃষ্ট দর্পণ হয়ে উঠেছে, সমাজের আদর্শ দলিল হয়ে উঠেছে। কিন্তু তবুও ওই যে বললাম নকশাধর্মী যে প্রহসন লেখার রীতি, সেটাকে কিন্তু মধুসূদন দত্ত কাটিয়ে উঠতে পারেননি। আর ঠিক সেই সামান্য ত্রুটিতে এই একেই কি বলে সভ্যতা আমাদের কাছে সম্পূর্ণ গ্রহণযোগ্য হয়ে উঠেছে। ত্রুটি থাকুক আর না থাকুক, যাই হোক না কেন, সেই সামান্য ত্রুটি এমন কিছু বিষয় নয়। তবুও 1860 সালের একেই কি বলে সভ্যতা আমাদের আজকের দিনেও অত্যন্ত গ্রহণযোগ্য একটি প্রহসন। কারণ এই যে নব্য যুবক বা নব্য শিক্ষিত, ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষগুলোকে আমরা দেখেছি, যুবকদের দেখেছি, তারা কিন্তু ইংরেজি এবং বাংলা মিশ্রিত ভাষায় কথা বলতো। তারা ইংরেজি জানতো কিন্তু সম্পূর্ণ জানতো না। তারা ইংরেজদের সংস্কৃতিকে মানে আকৃষ্ট হয়ে, সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে সেই সংস্কৃতিতে নিজেদের গড়ে তুলতে চাইতো, কিন্তু সম্পূর্ণভাবে সেই সংস্কৃতির আচার মানে কি সেটা কিন্তু তারা জানতো না। এই যে মানে সত্যিকারের শিক্ষা কিন্তু তাদের মধ্যে ছিল না। এই বিভিন্ন দিকটা আমরা অত্যন্ত উপভোগ করি এবং আজকের দিনেও কিন্তু এই বিষয়টা আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এবং সেই সঙ্গে যে ধর্মের বিষয়টা দেখানো হয়েছে, সেই সময়কার ব্রাহ্মণ যুবকরা, এই যে আমরা মানুষকে ডেকে ডেকে বলা, এই দেখো গো আমরা গোমাংস খাচ্ছি, কিংবা এই দেখো মুসলমানের জল গ্রহণ করছি, এই যে কথাগুলো বলা, এটা শুধুমাত্র সমাজের নির্দিষ্ট কিছু মানুষকে বিরক্ত করার জন্য, তাকে অসহ্য বেদনা দেওয়ার জন্য। তারা কিন্তু কোনো ধর্মের মানুষকেই বা কোনো ধর্মকেই সত্যিকারের গ্রহণ করে না। তারা শুধু মনে করে যে ধর্ম, জাত এগুলো বলে কিছু নেই। তারা এই উচ্চ মানসিকতাটা মানে, কিন্তু সেই উচ্চ মানসিকতাটা কিন্তু তাদের মধ্যে সম্পূর্ণভাবে নেই। কারণ তাদের মধ্যে একটা গোঁড়ামি লক্ষ্য করা যায় এবং তাদের মধ্যে ভ্রষ্টাচার লক্ষ্য করা যায়। কোনো ধর্মই, আমাদের হিন্দু হোক, মুসলমান হোক, মানে ইসলামী ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক, অথবা খ্রিস্টান ধর্ম হোক, কোনো ধর্মে কিন্তু বলা হয় না যে তুমি
এই ধরনের আচরণ করো, তুমি নিজে মদ্যপ হয়ে ওঠো, তুমি নিজে এই ধরনের কথাবার্তা এরকম ভাষা বলো, কিংবা বয়োজ্যেষ্ঠদের এইভাবে অসম্মান করো, কিংবা তাদেরকে এভাবে ঠকাও, কিংবা বাড়ির যে স্ত্রী তাকে কষ্ট দাও, অন্য নারীর প্রতি আসক্ত হও, এ কথা কিন্তু কোনো ধর্ম বলে না। কাজে প্রমাণ হয়ে যায় যে কোনো নির্দিষ্ট ধর্মে কিন্তু এরা বিশ্বাসী নয়, এরা শুধু সবটাই ভরং করে আর নিজেদের একটু উচ্চ মানের বলে মনে করে। এটাই হচ্ছে এই প্রহসনের বিষয়। আর এই প্রহসন কিন্তু সমাজে বিশেষভাবে একটা আঘাত করার জন্যই মধুসূদন দত্ত রচনা করেছেন। তাহলে চলো আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সেই সঙ্গে আমরা বলবো নতুন কোনো ভিডিওর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করবে। আর অবশ্যই যারা আজকের ভিডিও প্রথম দেখছো তারা আমার চ্যানেলকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এখানে কমেন্ট করবে এবং ভিডিওটা শেয়ার করবে। খুব ভালো থেকো।